পৃথিবীর ইতিহাসে আন্দোলন রাষ্ট্র কবে কে কাকে করতে দিয়েছে? মমতা বন্দ্যোপাধ্যায় যখন বিরোধী দলনেত্রী ছিলেন, মানে বিরোধী দলের নেত্রী ছিলেন, তাকে কে আন্দোলন করতে দিয়েছিল? বামফ্রন্ট সরকার আন্দোলন করতে দিয়েছিল? এরা শুধুমাত্র ইডি, সিবিআই, কোর্ট, সংবাদ মাধ্যম এইগুলোর উপর ভরসা করে রাজনীতি করতে চায়। আন্দোলন করার অধিকার তো আমরা কেড়ে নিচ্ছি না। আন্দোলন করার অধিকার পশ্চিমবাংলায় আছে বলেই তো এত কিছু হচ্ছে। গণতান্ত্রিক পরিসর আছে, তারা আন্দোলন করতে পারছেন না, এটা তাদের ব্যর্থতা। সেই ব্যর্থতার দায়িত্ব সরকারের উপর চাপালে হবে না। ভারতবর্ষের যে বহুত্ববাদ, সেই বহুত্ববাদকে সম্মান করতে শিখতে হবে, বহুত্ববাদকে বুঝতে হবে, বহুত্ববাদের অন্তরাত্মাকে বুঝতে হবে। সেই অন্তরাত্মাকে না বুঝিয়ে যখন সাংস্কৃতিক আগ্রাসন হয়, তার বিরুদ্ধে রুখে দাঁড়ানোটাই হচ্ছে কর্তব্য। আজকে যদি তামিলনাড়ুতে যাই, তাদের ওখানে তো গিয়ে হিন্দি আগ্রাসন হয় না। আজকে মহারাষ্ট্রতে গিয়ে তো হিন্দি আগ্রাসন হয় না। বাঙালির যে সংস্কৃতি, বাঙালির যে ভাষা, বাঙালির যে ঐতিহ্য, সেটাকে নিশ্চিতভাবে বলিদান দিয়ে নয়। জয় বাংলার পাশাপাশি জয় গুজরাটও বললেন। ওটাই তো মজা, সেটাই আমি এতক্ষণ বলতে চাইছি। এটাই বহুত্ববাদ, এটাই ভারতবর্ষ। জয় বাংলা না বলে শুধু জয় গুজরাট বলতো, তাহলে ব্যক্তিগতভাবে তো আমি নিশ্চিতভাবে আপত্তি করতাম, এবং আমার দলীয় স্তরেও আমি নিশ্চিতভাবে আমার শীর্ষ নেতৃত্বকে বলতাম যে আপনাদের ভুল হয়েছে। বিরোধীরা আন্দোলনে নামছেন, কিন্তু আন্দোলন করতে দেওয়া হচ্ছে না বলছেন শুভেন্দু অধিকারী। যেমন আজকে কুচবিহারের ঘটনায় তিনি সিবিআই তদন্তের দাবি করেছেন, আমরা তার পাশাপাশি ধর্নারও ডাক দিয়েছেন, করতে দেওয়া হচ্ছে না বলে দাবি করছেন। আচ্ছা, একটা কথা বলো, পৃথিবীর ইতিহাসে আন্দোলন রাষ্ট্র কবে কে কাকে করতে দিয়েছে? মমতা বন্দ্যোপাধ্যায় যখন বিরোধী দলনেত্রী ছিলেন, মানে বিরোধী দলের নেত্রী ছিলেন, তাকে কে আন্দোলন করতে দিয়েছিল? বামফ্রন্ট সরকার আন্দোলন করতে দিয়েছিল। আমরা তো জানি যে এই ঘটনা সকলের কাছে বহুল প্রচলিত, যে লালবাড়ি মহাকরণের অলিন্দ থেকে চুলের মুঠি ধরে টেনে হেঁচড়ে তাকে ছুঁড়ে ফেলে দেওয়া হয়েছিল, এবং তারপরে তিনি বলেছিলেন যে এই মহাকরণে আমি সেই দিন আসবো যেদিন মুখ্যমন্ত্রী হব, এবং তারপরে প্রথম মহাকরণে তার পরের বার যেদিন পা দেন, সেদিন মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেওয়ার দিনেই পা দেন। আন্দোলন না এইভাবে হয় না। কে বলবে? আসলে এরা, বারবার বলছি, এরা শুধুমাত্র ইডি, সিবিআই, কোর্ট, সংবাদ মাধ্যম এইগুলোর উপর ভরসা করে রাজনীতি করতে চাইছেন। রাজনীতি করতে গেলে মানুষকে নিয়ে রাজনীতি করতে হয়। তারা তাদের মতো আন্দোলন করবেন। সরকারের নিয়মের বাইরে গিয়ে প্রশাসন নিশ্চিতভাবে যা প্রশাসনিক নিয়ম আছে, সেক্ষেত্রে প্রশাসনের মতো ব্যবস্থা নেবে, কিন্তু তারপরেও আন্দোলন করার অধিকার তো আমরা কেড়ে নিচ্ছি না। আন্দোলন করার অধিকার পশ্চিমবাংলায় আছে বলেই তো এত কিছু হচ্ছে। পশ্চিমবাংলায় সেই গণতান্ত্রিক অধিকার দেওয়া হচ্ছে বলেই পশ্চিমবাংলায় দিনের পর দিন যে ভাষায়, কদর্য ভাষায় মুখ্যমন্ত্রীকে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করা হয়, আজকে বিজেপি শাসিত অন্য যে কোনো রাজ্যগুলো হলে সেখানে তো তাদেরকে অলরেডি তার ব্যবস্থা নেওয়া হতো। আমাদের রাজ্যে তো সেই ব্যবস্থা নেওয়া হয় না। এটাই পার্থক্য। গণতান্ত্রিক পরিসর আছে, তারা আন্দোলন করতে পারছেন না, এটা তাদের ব্যর্থতা। সেই ব্যর্থতার দায়িত্ব সরকারের উপর চাপালে হবে না। আচ্ছা, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেদিন আরো একটি কথা বললেন যে বাংলার আইডেন্টিটি ক্রাইসিসে ভুগছে, বাঙালির ঐতিহ্য নষ্ট হচ্ছে, অবাঙালিতে ভরে যাচ্ছে এই রাজ্যে। তাহলে অবাঙালিরা কি এই রাজ্যে ব্যবসা করতে বা তারা কি এই রাজ্যে রুটি রোজগার করতে পারবে না? নিশ্চিত পারবে। একটা আমাদের স্ট্রাকচার, ফেডারেল স্ট্রাকচার, সেখানে যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোতে যে কোনো রাজ্য থেকে যে কোনো রাজ্যে যেতে পারে। বাঙালিরা বিভিন্ন রাজ্যে যায়, বাংলাতেও বিভিন্ন লোকজন আসে, কিন্তু মাথায় রাখতে হবে এই যে জায়গা, আসলে ভারতবর্ষ, আমি বিভিন্ন সময়তেই বলে থাকি, ভারতবর্ষের যে বহুত্ববাদ, সেই বহুত্ববাদকে সম্মান করতে শিখতে হবে, বহুত্ববাদকে বুঝতে হবে, বহুত্ববাদের অন্তরাত্মাকে বুঝতে হবে। কিন্তু সেই অন্তরাত্মাকে না বুঝিয়ে যখন সাংস্কৃতিক আগ্রাসন হয়, তার বিরুদ্ধে রুখে দাঁড়ানোটাই হচ্ছে কর্তব্য। যে জাতি পৃথিবীর ইতিহাস আবার বলছে, যে জাতিকে সাংস্কৃতিকভাবে এবং ভাষাগতভাবে দখল করে নেওয়া হয়েছে, সেই জাতিটাই মুছে গেছে পৃথিবীর ইতিহাস থেকে। সেটা তো আমরা হতে দিতে পারি না। একজন বাঙালি হিসাবে বাঙালি সত্তা তো থাকবে। আজকে যদি তামিলনাড়ুতে যাই, তাদের ওখানে তো গিয়ে হিন্দি আগ্রাসন হয় না। আজকে মহারাষ্ট্রতে গিয়ে তো হিন্দি আগ্রাসন হয় না। তাহলে বাঙালিদের যে আতিথেয়তা, সেইটার সুযোগ নিয়ে বাংলাকে পরিবর্তন করে ফেলতে চাইলে তো হবে না। বাংলায় সকলকে স্বাগত জানাচ্ছি আমরা, কিন্তু সেটা বাঙালির যে সংস্কৃতি, বাঙালির যে ভাষা, বাঙালির যে ঐতিহ্য, সেটাকে নিশ্চিতভাবে বলিদান দিয়ে নয়। বাংলার জায়গাতে থাকবে। আমরা জনপ্রতিনিধিদেরকে কেন অবাঙালি বা হিন্দি ভাষী দেখতে পাচ্ছি? সেখানে আমরা এমপি, এমএলএ সকলকেই দেখলাম, যেমন ইউসুফ পাঠান বা কীর্তি আজাদ বা শত্রুঘ্ন সিনহা, যারা এই বাংলারই মানুষ নন,
সেখানে দেখতে পাচ্ছি প্রার্থী বা জয়ী হলেন তারা, তারা কি বাংলার মানুষকে সময় দিতে পারবে? দেখো, বিষয়টা হচ্ছে আমি যেটা বললাম যে আমাদের যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো, আমরা তো আলাদা বিচ্ছিন্ন একটা দেশ নই। ভারতবর্ষে বিভিন্ন রাজ্যের বাঙালিরা বিভিন্ন সময় গিয়ে সেই রাজ্যের অনেক উচ্চস্থানে বসবাস করে অন্য উচ্চস্থানে পৌঁছেছেন। এমনকি সারা পৃথিবীতে বাঙালিরা আজকে অনেক শীর্ষস্থানে আছেন। তার মানে এই নয় যে সেখানকার লোকজন এদেরকে তাড়িয়ে দিচ্ছে, আবার এটাও নয় সেখানকার লোকজন তাদের সংস্কৃতিটা ভুলে যাচ্ছে। আমরা আসলে ক্ষুদ্র মনস্ক জাতি হিসাবে বাঙালি কোনোদিনই ছিল না। বাঙালিরা বরাবরই পৃথিবীর কাছে পরিচিত হচ্ছে উদার মনস্ক হিসাবে। আমরা কিন্তু সাংস্কৃতিকভাবে, ভাষাগতভাবে, শিক্ষার দিক থেকে, সমস্ত দিক থেকে আমরা অনেক বেশি উদার মনস্ক। এই উদার মনস্কতাটা আসে কোত্থেকে? আসে হচ্ছে তাদের শিক্ষা এবং সংস্কৃতি থেকে। সেই জায়গা থেকে আমরা উদারতা দেখিয়েছি। আমাদের মনে হয়েছে যে যারা কারা কারা প্রার্থী হয়েছে ইউসুফ পাঠান, ভারতবর্ষের অন্যতম শ্রেষ্ঠ ক্রিকেটার, তাকে আমরা বাংলায় নিয়ে এসেছি। কারা প্রার্থী হচ্ছে কীর্তি আজাদ, তিনিও একই। শত্রুঘ্ন সিনহা, তিনিও বহুল পরিচিত। তো তাদেরকে আনা হয়েছে, কিন্তু তারা আগামী দিনে বাংলায় আসবে না এই ন্যারেটিভটা ভুল। সেটা তো আগামী 5 বছরে প্রমাণ হবে। যদি তারা না আসেন তাহলে মানুষ আবার জবাব দেবে। আমরা সেই জবাব মাথা পেতে নেব যে আমরা যাদেরকে ভেবেছিলাম যে তারা বাংলায় থেকে কাজ করবেন, কিন্তু আমার ধারণা তারা প্রথম দিন থেকেই যেভাবে শুরু করেছেন, আগামী দিনে তারা বাংলার মানুষের প্রতি দায়বদ্ধ, সেই এলাকা থেকে দায়বদ্ধ যেখান থেকে তারা জিতেছেন। এবং সেটা প্রমাণ হবে যে দলগতভাবে মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক যে সিদ্ধান্ত নিয়েছেন সেই সিদ্ধান্ত ভুল নয়। কিন্তু তার মানে এটা নয় যে তারা বাংলায় এসে বাংলাকে পরিবর্তন করে ফেলার চেষ্টা করবে, বলবে যে এখানে বাংলা ভাষা চলবে না, হিন্দি ভাষাই চলবে। এখানে শীতলা পুজো হবে না, মনসা পুজো হবে না, ইতু পুজো হবে না, তার জায়গায় অন্য আর একটা পুজো হবে যেটা বাংলার সংস্কৃতির মধ্যেই পড়ে না। আসলে বাংলার এই যে উপাচার, লোক সংস্কৃতি, ওটাই তো মজা। সেটাই আমি এতক্ষণ বলতে চাইছি। এটাই বহুত্ববাদ, এটাই ভারতবর্ষ। তাকে সে গুজরাট থেকে বড় হয়েছে, গুজরাট তার মাতৃভূমি। এই সম্মানটা যে দেখাতে পারে, আমরা তো তার জন্য গর্বিত যে সে তার জায়গার সম্মানটা দেখাচ্ছে এবং যেখানে তার কর্মভূমি এই মুহূর্তে সেখানকার সম্মানটাও দেখাচ্ছে। সে যদি জয় বাংলা না বলে শুধু জয় গুজরাট বলতো, তাহলে ব্যক্তিগতভাবে তো আমি নিশ্চিতভাবে আপত্তি করতাম এবং আমার দলীয় স্তরেও আমি নিশ্চিতভাবে আমার শীর্ষ নেতৃত্বকে বলতাম যে আপনাদের ভুল হয়েছে। কিন্তু এটাই প্রমাণ করে যে আমাদের সিদ্ধান্ত ঠিক ছিল। আচ্ছা, এই রাজ্যে যেমন অবাঙালিরা আসছে কাজ করতে, বিভিন্ন রকম ব্যবসা করছে, সেরকম এই রাজ্যের বহু পরিযায়ী শ্রমিক কিন্তু অনেক রাজ্যে যাচ্ছে। এই যদি ধারণা চলতে থাকে যে এই রাজ্যে এসে অবাঙালিরা ব্যবসা করতে পারবে না, তাহলে তো একটা বিশাল সংকটে পড়তে হবে আমাদের রাজ্যের শ্রমিকদেরকে। আমি আসলে যেটা বলতে চাইছি, আবার রিপিট করছি, সেটা হচ্ছে আমরা কিন্তু কাউকে কাজ করতে দিতে চাই না, এটা বলছি না। কিন্তু বাংলায় থেকে যদি আমি খুব স্বাভাবিক একটা উদাহরণ দিচ্ছি। আমি তো কর্মসূত্রে পৃথিবীর প্রচুর দেশে ঘুরেছি। তো ধরো আমি যখন ফ্রান্সে গেছি, তো ফ্রান্সের লোককে গিয়ে যদি আমি জবরদস্তি করি যে আমার ভাষা বাংলা, আপনাকে বাংলাতেই, দোকানে গিয়ে আমি কিছু একটা কেক কিনতে গেছি, গিয়ে আমি বলেছি আমাকে একটা কেক দিন, তো তিনি কি আমার ভাষাতে বুঝবেন বা তাকে আমি বোঝাতে বাধ্য করতে পারবো? নাকি আমি সেখানে গিয়ে চেষ্টা করব হয় তারা যে ভাষায় কথা বলেন, হয় ইংরেজি বা ফ্রেঞ্চ, সেই ভাষাতে কথা বলবো, যাতে তিনি তার জায়গাটা অক্ষুণ্ণ থাকে। তিনি কিন্তু কোনোদিন বাংলাটাকে অ্যাকসেপ্ট করবেন না, তিনি তার ভাষাতেই কথা বলবেন। এইখানে গিয়ে সমস্যা হয়ে যাচ্ছে। এখানে না হিন্দি আগ্রাসন একটা আমরা দেখতে পাচ্ছি বাংলার বুকে, এবং বিভিন্ন জায়গায় জোর করে চাপিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। সেই জায়গাটার আমি কট্টর বিরোধিতা করি, কারণ বাংলার সংস্কৃতি অত্যন্ত উচ্চ মানের সংস্কৃতি। সেই সংস্কৃতিকে আমরা নষ্ট হতে দিতে পারি না। আপনারা আসছেন, আপনাদেরকে স্বাগত, কিন্তু আপনি আমাকে এসে জোর করতে পারেন না হাম বাংলা নেই সমঝতে, এইটা বলা যাবে না। বাংলায় আপনাকে বুঝতে হবে। আপনি যদি এখানে 20 বছর কাজ করতে চান, তাহলে আস্তে আস্তে আপনাকে বাংলা শিখতে হবে, বা মিউচুয়াল কোনো একটা জায়গায় যেতে হবে। আমি কেন আপনার ভাষাতে কথা বলতে বাধ্য হব? জায়গা আমার, আপনি আমার জায়গায় এসছেন, তাহলে আমি তো আমার ভাষায় কথা বলবো। বা একটা মিউচুয়াল কোনো একটা ভাষা যদি ইংরেজি হয়,
তাহলে ইংরেজি বলবো। যদি দেখি যে তিনি ইংরেজি জানেন না, তাহলে হয়তো হিন্দিতেও কথা বলতে পারি, কিন্তু তিনি আমাকে বাধ্য করতে পারেন না আমার রাজ্যে সে আমার ভাষা বাদ দিয়ে তার ভাষায় কথা বলতে হবে। সেটাকে বলে আগ্রাসন। এই উদারতা এবং আগ্রাসন দুটোর মধ্যে পার্থক্য আছে, একটা খুব ফাইন একটা এর মধ্যে না ডিফারেন্স আছে। সেই ডিফারেন্সটা আমাদেরকে বুঝতে হবে। এটা না বললে দিনকে দিন আমরা তো দেখেছি, আমি আরও খোলামেলা বলছি, বিতর্ক হতে পারে তাও বলছি, আমরা ছোটবেলা থেকে রামনবমী যেভাবে দেখে অভ্যস্ত হয়েছি, আজকের যে রামনবমী সেইটা হচ্ছে সাংস্কৃতিক আগ্রাসন। আমরা ছোটবেলা থেকে বড় হয়েছি, সেখানে রামনবমীতে কখনো দেখিনি যে এইভাবে অস্ত্রের ঝংকার। আমরা দেখেছি পুজো হয়, লোকজন মিষ্টি বিতরণ করে, হতেই পারে, আমি তো আপত্তি করছি না, কিন্তু তোমার সংস্কৃতি জোর করে আমার উপর চাপিয়ে দিতে চাইলে, তুমি তো আমার দুর্গাপুজোর সংস্কৃতি, আমার শীতলা পুজোর সংস্কৃতি, আমি পুজো দিয়েই বলছি, তোমরা তো পালন করো না, তোমরা তো নীল ষষ্ঠী পালন করো না, তাহলে তোমার সংস্কৃতি আমার উপর চাপাচ্ছ কেন? তুমি পালন করো। কিন্তু পুরো বিষয়টাকে বদলে দেওয়ার, আমি রাম সীতা এবং হনুমানের যে ছবি দেখে আমরা ছোট থেকে বড় হয়েছি, একটা সুন্দর সৌম্যকান্তি পুরুষ শান্তভাবে দাঁড়িয়ে আছেন, তার পাশে সীতা দাঁড়িয়ে আছেন এবং হনুমান নিচে বসে হাত জোড় করছেন, ম্যাক্সিমাম সময় এই ছবিটা দেখে অভ্যস্ত। সেই জায়গা থেকে হঠাৎ করে এখন বিভিন্ন ট্যাক্সির পিছনে বা গাড়ির পিছনে দেখা যায় একটা রাগী একটা হনুমানের, অর্থাৎ আগ্রাসী মনোভাব। এইটা তো বাঙালি দেখে অভ্যস্ত নয়। এবং এটা তৈরি হয় কিভাবে? এই লোকাচার, এই উপাচার, এগুলো তৈরি হয় হচ্ছে সেখানকার ডেমোগ্রাফি অনুযায়ী, সেখানকার জিওগ্রাফিক কন্ডিশনের উপর। অর্থাৎ কেন বনবিবির পুজো হয় সুন্দরবনে? কারণ সেখানে বাঘ আছে, তাই বনবিবির পুজো হয়, সেখান থেকেই এটা তৈরি হয়েছে। কেন বাংলায় মনসা পুজো বেশি হয়? কারণ এটা নদীমাতৃক রাজ্য, প্রচুর নদী আছে, পুকুর আছে, যেখানে প্রচুর সাপ আছে, তাই সেখান থেকে মনসা মঙ্গল কাব্য লেখা হয়, তাই সেখান থেকে মনসার পুজো করে মানুষ বাঁচার চেষ্টা করেন, মানুষ ভক্তি দেখান। কিন্তু একটা জায়গা যেখানে বাঘ নেই, সেখানে বনবিবির পুজো হবে না, স্বাভাবিক। ঠিক উল্টোভাবে আমার এখানে যেটা নেই সেটাকে জোর করে চাপিয়ে দিলে তো হবে না। ভারতবর্ষের বিভিন্ন জায়গার মানুষ বিভিন্নভাবে আছেন। আমি আবার আর একটা উদাহরণ দিচ্ছি। এখানে মানুষ ভাত খেতে পছন্দ করেন, মূলত ভাত আমাদের প্রধান খাদ্য। কেন সেটা গুজরাটে নয় বা রাজস্থানে নয়? কারণ সেখানে তো ধান চাষই হয় না, সেই জন্য সেখানে রুটি খাওয়া হয়। কারণ সেখানে বাজরার চাষ হয়, সেখানে গমের চাষ হয়, কিন্তু আমার এখানে ধান চাষ হয়, সেই জন্য এখানকার মানুষ মুড়ি খায়, এখানকার মানুষ চিড়ে খায়, এখানকার মানুষ ভাত খায়। এটা পার্থক্য। তার মানে কি কেউ রুটি খেলে আমি তাকে না করছি না, কিন্তু তুমি তো আমাকে চাপ দিতে পারো না যে আমি ভাত না খেয়ে কাল থেকে রুটি খাবো। এটাই ভারতবর্ষ। এই ভারতবর্ষটাকে সুপরিকল্পিতভাবে বদলে দিয়ে, এই বহুত্ববাদটাকে নষ্ট করে দিয়ে একটা মনোলিথিক স্ট্রাকচার ফেলার চেষ্টা করা হচ্ছে। এটাকেই আসলে ফ্যাসিবাদ বলা হয়। আসলে এটাই সাংস্কৃতিক আগ্রাসন। সাংস্কৃতিক আগ্রাসনের পরেই শুরু হয় রাজনৈতিক আগ্রাসন, তারপরেই শুরু হয় দখল, এবং তারপরে সেখানে শুরু হয় রাজতন্ত্র। এটা ভয়ঙ্কর। এইভাবে পৃথিবী বাঁচে না, এইভাবে সমাজ বাঁচে না। সেটার বিরোধিতা নিশ্চিতভাবে করা প্রয়োজন, এবং মুখ্যমন্ত্রী সেই কথাটাই বোঝাতে চেয়েছেন।